আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে পরিবারের সকলকে নিয়ে ভালো আছো। আমিও আল্লাহর বিশেষ কৃপায় একরকম ভালো আছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ এর পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের শোভা গল্পটি। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো প্রথমেই লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। জন্ম: 1268 সালের 25শে বৈশাখ। সালের 25শে বৈশাখ। ইংরেজি 1861 সালের 7ই মে। খ্রিস্টাব্দের 7ই মে। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। মাত্র 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্য প্রকাশিত হয়। উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পান।
1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পান। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য অভিনেতা ও নাট্য প্রযোজক ছিলেন। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা ছিলেন। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা ছিলেন। শিক্ষার্থীরা, আমরা জানি বাংলা ভাষা ও সাহিত্যের সর্বশ্রেষ্ঠ স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অপরিমেয় মেধা ও প্রতিভার অধিকারী। বাংলা সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তার প্রতিভার স্পর্শ পড়েনি। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সব ক্ষেত্রেই তার প্রতিভা ছিল অতুলনীয়। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সব ক্ষেত্রেই তার প্রতিভা ছিল অতুলনীয়। তিনি অনেকগুলো সাহিত্য রচনা করেছেন। তার রচনার সম্ভারগুলো হলো মানসী, সোনারতরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, গল্পগ্রন্থ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি। মানসী, সোনারতরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি। 22 শ্রাবণ,
1900 খ্রিস্টাব্দের 7 আগস্ট কলকাতায় তিনি 1348 সালে 22শে শ্রাবণ 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট কলকাতায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মূল আলোচনায় আসি। আমরা জানি শুভা একজন বাক প্রতিবন্ধী মেয়ে, অর্থাৎ সে কথা বলতে পারে না। বড় দুই বোন সুকেশিনী ও সুহাসিনী। অর্থব্যয়ে ও দোস্তের মধ্যে বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে। সুকেশিনী সুহাসিনী। সুভাষিনী। সুকেশিনী অর্থ যার কেশ সুন্দর, অর্থাৎ মাথার চুল সুন্দর। সুহাসিনী অর্থ যার হাসি সুন্দর। আর সুভাষিনী অর্থ যে সুন্দর কথা বলে। ভাগ্যর কি নির্মম পরিহাস যে শুভা কথাই বলতে পারে না। শুভার পিতা বাণীকণ্ঠ বাড়ি চণ্ডীপুর গ্রামের পাশ দিয়েই একটি নদী বয়ে গেছে। নদীর ধারেই হলো বাণীকণ্ঠের বাড়ি। বাণীকণ্ঠের অবস্থা সচ্ছল। সে 2 বেলা মাছ ভাত খায়। এই জন্য তার গ্রামে শত্রুর অভাব নেই। বাণীকণ্ঠ শুভাকে খুবই ভালোবাসে, তাকে আদর করে। কিন্তু তার মা অর্থাৎ শুভার মা শুভাকে গর্বের কলঙ্ক মনে করে এবং একটু অন্য চোখে দেখে। শুভা বাক প্রতিবন্ধী মেয়ে বলে, অর্থাৎ সে বুবা বলে পাড়ার কারোর সাথে মেশে না, অর্থাৎ সে কারোর সাথে খেলাও করে না এবং খেলার সাথীরাও তাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করে। শুভার বন্ধু বলতে গোয়ালের 2টো গরু, সর্বশী ও পাঙ্গুলি। গোয়ালের 2টো গরু, সর্বশী ও পাঙ্গুলি, এদের সাথে তার ভাব বিনিময় করে, অর্থাৎ প্রতিদিন নিয়মিত 3 বার গোয়াল ঘরে যায় এবং সময় পেলে আরও অনেক সময় যখন তখন যাওয়া আসা করে। বাড়ির একটা ছাগল ও বিড়াল শাবক আছে। বিড়াল শাবক সকালে এবং অপরাহ্নে যখনই সময় পায় তখন নিঃসংকোচে শুভার কোল অধিকার করে নেয় এবং শুভার আদর নেয়। উন্নত শ্রেণীর প্রাণীর মধ্যে গুসাইদের ছোট ছেলে নাম প্রতাপ। প্রতাপকে সে মনে মনে ভালোবাসে, অর্থাৎ মনে জায়গা করে নিয়েছে। প্রতাপ হলো একজন অকর্মণ্য ছেলে। সে কোনো কাজ করে না, অর্থাৎ সরকারি সম্পত্তির মতো। সরকারি সম্পত্তি যেমন যে ইচ্ছা দখল করে এবং অনাসেই সেটা ভোগ দখল করে ইচ্ছা মতো যা ইচ্ছা তা করে এবং সেইভাবেই সে যখন সময় পায় যার তার কাজে যখন তখন লেগে পড়ে। এবং বিকালে সে সুভাদের বাড়ির পাশেই যে ছোট নদী ছিপ ফেলে সেই নদীতে মাছ ধরে। আর শুভা প্রতিদিন একটি করে পান সেজে ওই নদীর পাশেই তেঁতুলতলায় বসে থাকে, অর্থাৎ প্রতাপকে সে পান দেয়। এইভাবে শুভা এবং প্রতাপের মধ্যে একটা ভাবের আদান প্রদান হয়। লেখক শুভা ও প্রতাপের ভিতরে একটা ভাবের আভাস আদান প্রদান করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি ফলপ্রসূ হয়নি। যাই হোক, প্রতাপ মনে মনে ভাবত যে শুভা যদি জলকুমারী হইতো তাহলে পাতালপুরী থেকে উঠে সে সাপের মাথার মণি ঘাটে রেখে যেত এবং আমি সেই মণি নিয়ে অতল সমুদ্রে যেতাম, যে দেখলাম
যে রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসে আছে। আমাদের বাণীকণ্ঠের সেই মেয়ে সু, অর্থাৎ প্রতাপ সুভাকে আদর করে সু বলতো। তো প্রতাপও হয়তো সুভাকে ভালোবাসতো, কারণ হচ্ছে যে যখন সে মাছ ধরতো তাদের দুজনের ভিতরে ভাবের একটা আদান প্রদান হতো। এবং সুভা যেহেতু কথা বলতে পারতো না, সেই জন্য যে একটা বাক্যবিহীন বা একটা কথা বলতে পারে না এমন মানুষও সে আশা করত, কারণ মাছ ধরতে গেলে কথা বললে মাছ সে ধরতে পারবে না বা মাছ চলে যাবে, এই জন্য সে এমন একটা মানুষ সে মনে মনে আশা করত। যাই হোক, এদিকে সুভার বয়স বেড়ে যাচ্ছে। সুভার মা ও বাবা ব্যাপক চিন্তায় পড়ছে, কারণ বড় দুই বোনের বিয়ে হয়ে গেলেও সুভা বুবা বলে তার বিয়ে দিতে অনেক সমস্যা, কারণ সে কথা বলতে পারে না। একটা বুবা মেয়েকে কেই বা বিয়ে করবে। এই জন্য দিন যায় ক্ষণ যায়, স্বামী স্ত্রী একসময় বিস্তর পরামর্শ করে বা দুজনে আলাপ করে যে কিছুদিনের ভিতরে বাণীকণ্ঠ বিদেশ গেল। তো বিদেশ থেকে কয়েকদিন পরে আসার পরে কি জন্য একটা পরামর্শ করে আসলো, আসে সুভাকে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য বলল, বা সুভাকে কলকাতায় যেতে হবে, এই জন্য সুভাকে বাণীকণ্ঠ আভাস দিল। তো সুভা তার বিদায় নেওয়ার পালা। প্রথমে সে গোয়াল ঘরে গেল, যায় সে এই সর্বশী ও পাঙ্গুলি এদের দুইজনকে পেট ভরে খাওয়ালো, খয়ে গ্রীবা এবং গায়ে হাত বুলিয়ে তাদের আদর করলো এবং তাদের কাছ থেকে বিদায় চাইল। তো বিদায় চাওয়ার পরবর্তীতে সে অপরাহ্নে সে আবার সে প্রতাপের কাছে গেল। প্রতাপের কাছে যাইতেই প্রতাপ বলল, কী রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই নাকি বিদেশ যাবি, দেখিস বিদেশ যেয়ে আমাদের জন্য ভুলিস নে। এই কথাই বলতেই সুভা মনে মনে কেমন একটা রাগান্বিত হলো। সে মর্মবিদ্ধ হরিণী যেমন বেদের দিকে তাকায়, ঠিক সেভাবেই সুভা প্রতাপের দিকে তাকাইল এবং মনে মনে বলল, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম। এই কথা বলেই সেখান থেকে সে চলে আসলো। তারপরে তার বাবার কাছে গেল। বাবা দেখি সুভার ঘরে তামাক খাচ্ছিলেন। সে বাবার কাছে যেয়ে পায়ে নিচে বসে কাঁদতে শুরু করলো। বাবাও সিক্ত নয়নে মেয়েকে সান্ত্বনা দিল। সেখান থেকে সে চলে আসলো। আসার পরে আবার সে শুক্লা দ্বাদশীর দিন রাত্রে ওধার চাঁদের দ্বিতীয় দিন রাত্রে সে নদী তীরে গেল। নদী তীরে গিয়ে সম্পসজ্জায়, অর্থাৎ যে কচি ঘাসের পারে দুই হাত আগলে ঘাসের উপর হাত রেখে বলল, হে মা জননী, তুমি আমাকে যেতে দিও না মা, আমি যেমন করে তোমাকে আঁকড়ে ধরেছি তুমিও সেইভাবে আমাকে আঁকড়ে ধরো। প্রিয় শিক্ষার্থীরা, এইটুকু আমার গল্পের মূল আলোচনার বিষয়। এবার শব্দার্থ নিয়ে আলোচনা করব। গর্ভের কলঙ্ক, অর্থ সন্তান হিসেবে কলঙ্ক। গর্ভের কলঙ্ক অর্থ সন্তান হিসেবে কলঙ্ক। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, অর্থ বড় পাতা বিশিষ্ট। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট অর্থ বড় পাতা বিশিষ্ট। অষ্টাধর অর্থ অষ্ট এবং অধর, অর্থাৎ উপরের ঠোঁট ও নিচের ঠোঁট। অর্থ ওষ্ঠ এবং অধর। ওষ্ঠ এবং অধর। কিশলয় অর্থ গাছের নতুন পাতা।
কিশোরয় অর্থ গাছের নতুন পাতা, তর্জমা অর্থ অনুবাদ। তর্জমা অর্থ অনুবাদ। অস্তমান অর্থ ডুবন্ত। অস্তমান অর্থ ডুবন্ত। অনিমেষ অর্থ অপলক, মানে পলকহীন। অনিমেষ অর্থ অপলক। বিজন মহত্ব অর্থ নির্জন। বিজন মহত্ব অর্থ নির্জন। তন্নি ক্ষীণ ও সুগঠিত অঙ্গবিশিষ্ট। তন্নি ক্ষীণ ও সুগঠিত অঙ্গ বিশিষ্ট। বাখারি কাঁধের দুদিকে দু প্রান্তে ঝুলিয়ে বুঝাবনের বাঁশের ফালি। বাখারি অর্থ কাঁধের দুদিকে দু প্রান্তে ঝুলিয়ে বুঝাবনের বাঁশের ফালি। ঢেকি খেলা অর্থ যে ঘরে ঢেকি রাখা হয়। ঢেকিশালা অর্থ যে ঘরে ঢেকি রাখা হয়। গার্হস্থ্য সচ্ছলতা অর্থ পারিবারিক দৈনন্দিন। গার্হস্থ্য সচ্ছলতা অর্থ পারিবারিক দৈনন্দিন। চিরনিস্তব্ধ হৃদয় উপকূল অর্থ শান্ত হৃদয়। চিরনিস্তব্ধ হৃদয় উপকূল অর্থ শান্ত হৃদয়। ঝিল্লির অপূর্ণ অর্থ ঝিঝি পোকার আওয়াজ।
ঝিল্লির পূর্ণ অর্থ ঝিঝি পোকার আওয়াজ। বিজন মূর্তি অর্থ নির্জন অবস্থা। বিজন মূর্তি অর্থ নির্জন অবস্থা। গণ্ডদেশ অর্থ গাল। গণ্ডদেশ অর্থ গাল। মুখ অর্থ বধির। মুখ অর্থ বধির। বিষাদ শান্ত অর্থ দুঃখমগ্ন। বিষাদ শান্ত অর্থ দুঃখমগ্ন। পূর্ণিমা তিথি অর্থ চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়। কন্যা ভারগ্রস্ত পিতামাতা মানে যে পিতামাতার বিবাহযোগ্য কন্যা সন্তানের বিয়ে হয়নি। নেত্রপল্লব অর্থ চোখের পাতা। শুক্লা দ্বাদশী অর্থ চাঁদের দ্বিতীয় দিন। শুক্লা দ্বাদশী অর্থ চাঁদের দ্বিতীয় দিন। শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।